আশা করি আপনারা ভালোই আছেন। দু একদিন ভিডিও দিতে দেরি হয়ে গেল, আমি তার জন্য দুঃখিত। আজকে আমার যে টেকনিক্যাল সিরিজটা চলছে তাতে আপনারা হয়তো অনেকেই জানেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ বলতে আমরা কি বুঝি? টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য আমরা যে ধরনের ইন্ডিকেটর ইউজ করে থাকি তার মধ্যে আরেকটা ইন্ডিকেটর যেটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য বা স্টক অ্যানালিসিস করার জন্য। আমি এর আগে বলেছিলাম আপনাদের যে মোটামুটি অনেক ইন্ডিকেটরই আছে, যেগুলো আমার যেটা ধারণা সব ইন্ডিকেটরে খুব একটা ভালো বেশি ফাংশন আছে বলে কিছু মনে হয় না, যেটা প্রাইস অ্যাকশন আমাদের ভালো করে বোঝাতে পারে। আমরা ভলিউমটা নিয়ে আলোচনা করেছিলাম, এবার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ যেটা বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে স্টক গুলো নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস করি, সেই স্টক গুলোকে আমাদের একটা মুভিং অ্যাভারেজ দ্বারা ইন্ডিকেটর ইউজ করে, অর্থাৎ কিনা স্টকটা প্রতিদিন, প্রতি উইক বা প্রতি মাস বা যে কোনো টাইম ফ্রেম 5 মিনিট 10 মিনিট যে হিসেবে চলছে তার যে প্রাইজের একটা গড় নেওয়া হয়, সেই গড়ের বেসিসে কিন্তু এই মুভিং অ্যাভারেজটা আমরা তৈরি করে থাকি। অর্থাৎ কিনা যে কোনো টাইম ফ্রেমে যদি কোনো একটি স্টক কি গতিতে কিভাবে যাচ্ছে, আগামী দিনে কি হতে পারে, সেইটার একটা সাময়িক ধারণা পাওয়ার সহজ উপায় হলো মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ থেকে আমরা শিখবো কেন, আর এর থেকে আমরা কি কি বুঝতে পারি, বা আমরা ভবিষ্যতে এটার থেকে আমরা কি অ্যানালিসিস করে আসতে পারি, সেটা আমাদের আগে জানতে হবে। এই মুভিং অ্যাভারেজটা আমরা এই কারণেই নির্ণয় করি বা মুভিং অ্যাভারেজ দ্বারা আমরা কাজ করে থাকি, যেটা কিনা ভবিষ্যতে এটা একটা মেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। ঠিক আছে, আমরা তিন ধরনের স্টক মার্কেটে তিন ধরনের ট্রেডিং করে থাকি, মেনলি ডে ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং। আমি এখন ইকুইটি নিয়ে আলোচনা করছি, অপশন আমি এই মুহূর্তে কোনো আলোচনা করছি না, কিন্তু অপশনই করি বা ইকুইটি মার্কেটে স্টক নিয়ে আলোচনা করি। টেকনিক্যাল অ্যানালিসিস সবার ক্ষেত্রেই সব ক্ষেত্রেই কিন্তু একইভাবেই কাজ করবে। প্রাইস অ্যাকশন আর তার সাথে আমরা যেগুলো লিডিং মুভিং এভারেজ, লিডিং ইন্ডিকেটর হিসেবে ইউজ করি, তার মধ্যে ভলিউম আছে, আরএসআই আছে এবং মুভিং এভারেজ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তা আজকে আমরা মুভিং অ্যাভারেজ বলতে যেটা বোঝাচ্ছি, আমরা এর আগে যে প্রথম দিকে যে আমি আলোচনা করেছিলাম ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন হয়ে থাকে, আর একটা কি প্যাটার্ন হয়ে থাকে, লাইন চার্ট প্যাটার্ন হয়ে থাকে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমি বলেছিলাম যে আমরা কোনো লাইন চার্ট প্যাটার্ন কিভাবে ড্র করি। অর্থাৎ কিনা প্রতিটা যে ক্যান্ডেল তৈরি হয়, প্রতিটা ক্যান্ডেল তার যে ক্লোজিং ভ্যালু, অর্থাৎ কিনা দু ধরনের ক্যান্ডেল হয়, বিয়ারিশ বুলিশ। বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংটা আমরা নিচে পাই, ওপেনিং ওপরে হয়। বুলিশ ক্যান্ডেলের নিচে ওপেনিং হয়, ওপরে গিয়ে ক্লোজিং হয়। অর্থাৎ কোনো একটি স্টকের চার্ট প্যাটার্নে আমরা লাইন চার্ট ড্র করার জন্য কি করি, একটা দাগ পাই, তাই তো? সেই দাগটা আসলে আসে কোথা থেকে? যে কোনো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ক্লোজিং গুলোকে আমরা যদি যোগ করে দিই, দিয়ে যদি একটা রেখা দ্বারা ড্র করে নিই, তাহলে যে লাইনটা আসে সেটাই হচ্ছে কিন্তু লাইন চার্ট প্যাটার্ন। এটা আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। তা সেই রকম ভাবেই আমরা যে মুভিং অ্যাভারেজটা ড্র করে থাকি, এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা একটু বলে রাখি, আমরা বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ পেয়ে থাকি। আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ বা ডেইলি মুভিং অ্যাভারেজ, আপাতত আমরা সিম্পল বা ডেইলি মুভিং অ্যাভারেজ নিয়ে আলোচনা করব। এরপরে আছে ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ওটা একটু ফার্স্ট ইন্ডিকেট করে, সেটা আমি পরে মুভিং অ্যাভারেজের ক্লাসে আমি ওটা নিয়ে ডিসকাস করব। আজকে আমরা যেটা ইউজ করব সেটা সাধারণত সিম্পল মুভিং অ্যাভারেজ বা ডেইলি মুভিং অ্যাভারেজ, দুটো একই জিনিস, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আমি একটা কথা, আমার যেটা মনে হয় বা আমি যেটা বেশি ইউজ করে থাকি, আমি যদি একটু শর্ট টার্ম ট্রেডিং, ডেইলি ট্রেডিং করে থাকি, সেক্ষেত্রে আমি ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ইউজ করি।
কিন্তু আমি যদি সুইং বা ইনভেস্টমেন্টের আমার ট্রেড গুলো থাকে, সেগুলো কিন্তু আমি সিম্পল মুভিং এভারেজ বা ডেইলি মুভিং এভারেজের ওপর কাজ করে থাকি। এবার আপনারা আপনাদের ক্ষেত্রে এইটা দেখবেন, বুঝবেন, বোঝার পরে আপনাদের ক্ষেত্রে যেটা শুট করবে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ক্ষেত্রে যেটা, সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার আসি মুভিং অ্যাভারেজটা আমরা কিভাবে করব। আমি একটা জিনিস আপনাদের বলছি, এই মুভিং অ্যাভারেজ গুলো একটু আমাদের কিন্তু ইন্টারডে হিসেবে, সুইং হিসেবে আর ইনভেস্টমেন্ট প্ল্যানের ওপর বিভিন্ন ভাবে কিন্তু আমরা এই মুভিং অ্যাভারেজটাকে পরবর্তীকালে আরো ডিটেলসে শিখবো কিভাবে কি ইউজ করা যায়। আগে মুভিং অ্যাভারেজটা কিভাবে আমরা করবো, বা এই মুভিং অ্যাভারেজ থেকে আমি কিভাবে ভবিষ্যতে কি কাজ করতে পারবো সেটা আগে বুঝে নিই। তারপরে আমি স্টেপ বাই স্টেপ ইন্টারডেতে কোন মুভিং অ্যাভারেজ ইউজ করব, সুইং এ কোন মুভিং অ্যাভারেজ, এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য আমরা কোন কোন মুভিং অ্যাভারেজ ইউজ করব এবং কেন করব, সেটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। আমি আপনাদের যে জিনিসটা এখন দেখাচ্ছি, সেটা এখানে আমি একটা ড্র করে রেখেছি, একটা চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নের মধ্যে এখানে বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল সবই আমি ড্র করেছি। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ক্লোজিং ভ্যালু আছে। ধরে নিচ্ছি এটা একটা ডেইলি ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন, অর্থাৎ এই ডেইলি ক্যান্ডেল স্টিক চার্ট, এটা আমি একটা ড্র করে রেখেছি। এখানে আপনাদের কি করতে হবে, এখানে মনে করছি যতগুলো ক্যান্ডেল আছে, আমরা মুভিং অ্যাভারেজ বের করার জন্য আমরা অনেক সময় এর পরবর্তীকালে ইউজ করব 20 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ, 13 মুভিং অ্যাভারেজ, বিভিন্ন যার যেটা শুট করে সে সেইভাবে কাজটা করে। তবে বেসিক কতগুলো মুভিং অ্যাভারেজ কমন আছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে আরো ডিটেলসে আলোচনা করব। ওগুলো আমি আস্তে আস্তে আপনাদের এই ব্যাপারটা বুঝিয়ে নিই, তারপরে আসছি। এইখানে যে এগুলো ডেইলি ক্যান্ডেল, প্রত্যেকটা দিনের এক একটা করে ক্যান্ডেল আছে। ধরে নেওয়া যাক এখান থেকে এখানে আমি অ্যাপ্রক্স জানি না কতগুলো আছে, রাফলি 70-80 বা 60-70, যে যতগুলো ক্যান্ডেলই হোক, আমি এই ক্যান্ডেলটা মনে করছি আজকের দিনে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, তার একটা ক্লোজিং ভ্যালু এখানে আছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল এখানে, তার একটা ক্লোজিং ভ্যালু এখানে আছে। এই ক্যান্ডেলটার ক্লোজিং ভ্যালু এখানে আছে। অর্থাৎ কিনা যে ক্যান্ডেল গুলো গ্রিন তার উপরে ক্লোজ আছে, রেড গুলোর নিচে ক্লোজ আছে, এই প্রত্যেকটা পয়েন্টকে এই প্রত্যেকটা ক্যান্ডেলের এই ক্লোজিং এর একটা করে ভ্যালু আছে। আমি যদি মনে করি লাস্ট 20 দিনের একটা মুভিং অ্যাভারেজ বের করব, আমি যদি মনে করি লাস্ট 20 দিনের একটা মুভিং অ্যাভারেজ বের করব, তাহলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কি করতে হবে। অর্থাৎ কিনা এইখান থেকে এই লাস্ট 20টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7, আপনি এরকম জায়গায় এইখানে এখান থেকে এরকম জায়গায় যে 20টা ক্যান্ডেল মতন হচ্ছে, তার যে ক্লোজিং ভ্যালু, সেই ক্লোজিং ভ্যালুকে যোগ করে দিয়ে যদি ডিভাইড করা হয়, যোগ করে দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে আমি কি পাবো, একটা মিন ভ্যালু পাবো বা এভারেজ ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে তার সেই সেই ক্লোজিং ক্যান্ডেলটার বেসিসে তার মুভিং অ্যাভারেজ হয়ে গেল। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা যখন কোনো চার্টে এটাকে প্লট করব, এখান থেকে কিন্তু আমরা দেখব যে এরকম একটা করে মুভিং অ্যাভারেজ ড্র হয়ে গেছে, এরকম একটা মুভিং অ্যাভারেজ ড্র হয়ে গেছে। অর্থাৎ কিনা অর্থাৎ কিনা এইভাবে এইভাবে এগোতে থাকবে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, আপনারা হয়তো আপনাদের মনে হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আমি যে প্রথমে কথাটা বলেছিলাম যে কোনো চার্টে ক্লোজিং ভ্যালুকে যোগ করে যদি আমি আহ, যোগ করে দিই, সেটা একটা লাইন চার্ট হয়। এক্ষেত্রে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে ক্লোজিং ভ্যালুটাকে যদি যোগ করে এইখানে যে 20টা ক্যান্ডেল নিলাম, 20টার মিন ভ্যালু নিলে
এইখানে একটা আসলো। এবার সেইটাকে যদি আমি একটা দাগ টানি, তাহলে সেটা কিন্তু একটা হরাইজন্টাল দাগ হবে। অর্থাৎ কিনা আমাদের মুভিং অ্যাভারেজ যখন আমরা ড্র করি, তখন কিন্তু তার শেপটা অনেকটা এরকম হয়। দেখা যায় যে এরকম এরকম অ্যাকচুয়ালি একটু এরকম আসছে, উঠছে। এরকম শেপটা নেয়। তা আপনাদের মনে হতে পারে যে এইখানে আমি 20টা ক্যান্ডেল দিয়ে এটাকে যখন যোগ করেছি, তখন এখানে তো একটা মিন ভ্যালু পেয়েছি। তাহলে আমি সেটার যদি লাইন ড্র করি, তাহলে কিন্তু যে লাইনটা ড্র করব, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হরাইজন্টাল লাইন হয়ে যাবে। অর্থাৎ কিনা সেই লাইনটা কিন্তু এরকম আঁকা বাঁকা হবে না। তাহলে এটা মুভিং অ্যাভারেজ হচ্ছে কি করে? এখানটায় আমাদের ভালো, আমি মনে করলাম এখানে একটা মুভিং অ্যাভারেজ পেয়েছিলাম, সেইটাকে যদি ড্র করে দিই, তাহলে এরকম স্ট্রেট হরাইজন্টাল লাইন পাবো। তাহলে তো মুভিং অ্যাভারেজ হলো না, এইটাকে প্লট হচ্ছে না। অর্থাৎ কিনা এই জায়গাটা আমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। আশা করি আপনারা বুঝবেনও। এখান থেকে আমি যে 20টা ক্যান্ডেল নিয়েছিলাম, তার যে ভ্যালুটা পেয়েছিলাম, ক্লোজিং ভ্যালুকে 20 দিয়ে ডিভাইড করার পর এইরকম একটা পেয়েছিলাম। এইখানে একটা ভ্যালু পেয়েছি। এরপরে আমি তার আগের, অর্থাৎ এইখান থেকে ধরে নিচ্ছি এই ক্যান্ডেল থেকে 20 নম্বর ক্যান্ডেল হচ্ছে এইটা। এইটা একটা মার্ক করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। ধরে নিচ্ছি এই ক্যান্ডেলটা 20 নম্বর ক্যান্ডেল ছিল। এইখান থেকে এইখানের ভ্যালুটা আমি একটা পেয়েছি, তার সেখানে একটা প্লট করলাম। আবার এই ক্যান্ডেল থেকে তার আগে তার এখান থেকে যেহেতু আমি 20টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ বের করার চেষ্টা করছি, তাহলে এখান থেকে যে 20টা ক্যান্ডেল নিচ্ছি, এইটা থেকে নিশ্চয়ই তাহলে এখানে হবে। আবার এইটার থেকে যখন নিচ্ছি, একটা করে পিছিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পিছিয়ে যাওয়া ক্যান্ডেলের জন্য মুভিং অ্যাভারেজ গুলো এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে, এইভাবে পিছোতে 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 যাবে। অর্থাৎ কিনা প্রত্যেকটা ক্যান্ডেলের নিচেই কিন্তু একটা করে 20 ডিএমএ, অর্থাৎ কিনা এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল 20, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল 20, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল 20, প্রত্যেকটা কিন্তু এইভাবে পিছোতে থাকবে এবং তার জন্য একটা মিন ভ্যালু চলে আসবে এখানে, এখানে, এখানে। এবার সেই মিন ভ্যালু গুলোকে আমি যদি লাইন দ্বারা ড্র করে দিই, কানেক্ট করে দিই, ড্র মিনস কানেক্ট করে দিই, তাহলে কিন্তু এরকম একটা দাগ পাওয়া যাবে। এই যে দাগটা পাওয়া গেল, এটাকেই আমরা বলবো 20 ডিএমএ বা 20 এসএমএ। এক্ষেত্রে আপনারা আবারও বলতে পারেন যে কেন 20? আমি প্রথমেই বলেছি যে 20টা ক্যান্ডেলের আমি মিল নিচ্ছি। এক্ষেত্রে যদি আমি 50টা ক্যান্ডেলের মিল নিতাম, তাহলে এই একইভাবে এই ক্যান্ডেল থেকে 50টা ক্যান্ডেলের একটা মিন এখানে আসতো, এই ক্যান্ডেল থেকে ঠিক তার পরের ক্যান্ডেলের মিন আসতো। এইভাবে যোগ করতে 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 এইভাবে যে দাগটা আসতো, সেটাকে আমরা বলতাম 50 ডিএমএ বা 50 এসএমএ। সিমিলার ওয়েতে যে যে কটা ক্যান্ডেলের নেবো, সেই কটারই কিন্তু আমরা মুভিং অ্যাভারেজটা এইভাবে আমরা প্লট করব। এবং এই প্লট করে দেখা গেল মুভিং অ্যাভারেজটা এরকম একটা শেপ নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে যে দাগটা পাচ্ছি, এটাকেই বলবো মুভিং অ্যাভারেজ। অর্থাৎ কিনা যতগুলো ক্যান্ডেলের, ততগুলো ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ। এর মানে এই না যে 20টা ক্যান্ডেল নিয়েছি বলে 20টা ক্যান্ডেলে এরকম একটু দাগ এসে থেমে যাবে। একটার এগেনস্টে একটা পিছোতে পিছোতে থাকবে। সেটা যেভাবেই আমি টানি, 7টা ক্যান্ডেল নিলে 7টা ক্যান্ডেল, 10টা নিলে 10টা, 100টা নিলে 100, 200 নিলে 200। এইভাবে ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। এবার এই এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলের এগেনস্টে মুভিং অ্যাভারেজটা পেলাম, এটা ড্র করলাম। আমাদের এইভাবে ড্র করার জন্য ইন্ডিকেটরে জাস্ট, আমি পরে দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেটরে জাস্ট এটাকে গিয়ে প্লট করে দেবো, অটোমেটিক্যালি চলে আসবে। আসার পরে আমি সেটা ডে টাইম হিসেবে ওগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। এখন বক্তব্য হচ্ছে এই মুভিং অ্যাভারেজটা থেকে আমি কি শিখবো। মুভিং অ্যাভারেজটা আমি যে চার্টটা ড্র করেছি, তার এগেনস্টে দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজটা এই চার্টের এইখান থেকে এই মুভিং অ্যাভারেজটা যেটা ড্র হলো, সেই মুভিং অ্যাভারেজটা কি হচ্ছে, এই যে ক্যান্ডেল স্টিক গুলো আছে, তার উপরে 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 যাচ্ছে। আবার কিন্তু মুভিং অ্যাভারেজটা
এইরকম জায়গা থেকে এই মুভিং অ্যাভারেজটাকে ভেঙে দিয়েছে, অর্থাৎ 20 DM এর নিচে চলে এসেছে। আমি যদি ধরেই নিই যে এই মুভিং অ্যাভারেজের ওপরে আমার এন্ট্রি যতক্ষণ আছে ততক্ষণ আমি স্টকটাতে টিকে থাকবো, অর্থাৎ কিনা আমি পজিশনে থাকবো। আর যদি এই 20 DM কে ভেঙে নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমি সেক্ষেত্রে শর্ট টার্ম বেসিসে বেরিয়ে যাব। আমি এটা উদাহরণ হিসেবে বলছি, কিন্তু পরবর্তীকালে এর আরো বিশদ আলোচনা আমি পরে করব। এইখানে কি দেখা যাচ্ছে যে এই শর্ট টার্ম বেসিসে এইখানে এই দাগের নিচে এই লাল ক্যান্ডেলটাকে ক্লোজ দিয়েছে, অর্থাৎ আমি আমার পজিশন থেকে বেরিয়েই গেলাম। এটা একটা হলো। আবার কিনা যখন 20 DM কে ক্রস করে ক্যান্ডেল উপরে চলে গেল, তখন আমি আবার এর পিছন আবার এখানে কিন্তু পজিশন নিতেই পারি। এবং দেখা গেল যে হয়তো সাময়িকভাবে এটাকে একটু ফলস ব্রেকডাউন দিয়েছিল, ব্রেকডাউন দেওয়ার পরে আবার এটাকে উঠেছে। তা এক্ষেত্রে আমাদের মুভিং অ্যাভারেজটাকে আমি কিভাবে চিন্তা ভাবনা করতে পারি? মুভিং অ্যাভারেজটাকে আমরা যেভাবে চিন্তা করতে পারি অ্যাজ এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যে মুভিং অ্যাভারেজে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব ভবিষ্যতে, 20 হতে পারে, 15 হতে পারে, 13-7, 200, 100 যাই হোক না কেন, আমি এটাকে অ্যাজ এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করব। কিরকম রে? এইখানে যতক্ষণ 20 DM এর ওপরে চলছে, অর্থাৎ কিনা যতবার এখান থেকে উঠছে, ওঠার পরে দেখা গেল এখানে সাপোর্ট নিল, নিয়ে আবার উপরে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রথম দিকে এটাই শিখেছি যে কোনো স্টক যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে, অর্থাৎ কিনা সাপোর্টে যখন কোনো স্টক এসে বাধা পায়, তখন সেই মুহূর্তে আমাদের সাপোর্টে আসা মানে কোনো স্টক ওপর থেকে নিচে পড়ছে, অর্থাৎ সাপোর্ট ফেস করবে। ওপর থেকে নিচের দিকে কোনো স্টক যখন আসে, আমরা চটজলদি সেই স্টক যদি পজিশনে থাকে সুইং বেসিসে বা লং টার্ম বেসিসে সেল করব না, বা ইন্টারডে বেসিসে কোনো স্টক যদি উপর থেকে নিচে আসে আমাদের ওয়েট করতে হবে, কারণ সাপোর্ট কিন্তু একটা ভালো জায়গা যেখান থেকে স্টক আবার রিভার্সাল করে উপরের দিকে যেতে পারে। অর্থাৎ আমরা সাপোর্টে কোনোভাবে সেল করব না বা রেজিস্ট্যান্সে কোনোভাবে বাই করব না। আমাদের সেই সমস্ত জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে, সময়ের সাথে সাথে ওটাকে বুঝে ট্রেড করতে হবে। সাপোর্টকে ভেঙে নিচে যাচ্ছে কিনা বা ওখানে স্টে করছে কিনা, আবার রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে যাচ্ছে কিনা বা স্টে করছে কিনা, তার আগে, অর্থাৎ রেজিস্ট্যান্সে আমরা ভুল করে উপরে উঠছে বলে বাই করব না। রেজিস্ট্যান্স থেকে কিন্তু ফল হয়, সাপোর্ট থেকে উপরে যায়, এই কথাটা মাথায় রাখবেন। এক্ষেত্রে যে মুভিং অ্যাভারেজটা আমি এখন আলোচনা করছি, এইভাবে আমি 20, 50, 100, 200 বললাম, আমরা ড্র করতে পারি, লটও করতে পারি। এবার আমার বক্তব্য হচ্ছে আমরা কোন কোন জিনিসগুলো আমাদের এই ক্ষেত্রে দেখার প্রয়োজন আছে, অর্থাৎ কিনা আমরা ইন্টারডের জন্য কোন কোন মুভিং অ্যাভারেজ গুলো ইউজ করব, সুইং ট্রেডিং এর জন্য কোন কোন মুভিং অ্যাভারেজ গুলো ইউজ করব, এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা কোন কোন মুভিং অ্যাভারেজ গুলো ইউজ করব। ফার্স্ট বলি, আমাদের প্রথম দিকে আমরা যারা বিগিনার্স, তারা আমরা ইন্টারডে ট্রেডিং এ আসবো না। আমরা আগে নিজেদের কাজটা ঠিকঠাক, আমাদের পড়াশোনাটা ঠিকঠাক করলে তবে আমরা গিয়ে ইন্টারডে ট্রেডিং এ শুরু করব। ঠিক আছে, কিন্তু এবার যেটা করতে হবে, সুইং ট্রেডিং নিয়ে আমি আলোচনাটা করছি। সুইং এর জন্য আমরা সাধারণত 20 DMA বা SMA, 50 DMA, SMA, 100 DMA বা SMA আমরা ইউজ করব। এক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে 22 DMA ইউজ করি, আপনারা আপনাদের মতো 20-50 মোটামুটি কাজটা হয়ে যাবে। কিন্তু 100 DMA আমরা সুইং এর জন্য একটু ইয়ে করি, যে কোনো স্টক যদি 100 DMA তে এসে ধাক্কা খায়, তাহলে সেখান থেকে আবার রিভার্সাল করে উপরে উঠতে পারে, বা 100 DMA থেকে যদি ভেঙে নিচের দিকে চলে আসে, তবে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। স্টকটা 100 DMA ভেঙে গেলে কিন্তু স্টকটা আবার নিচের দিকে, অর্থাৎ আমাদের সুইং এ যদি পজিশন নেওয়া থাকে, তাহলে 100 DMA ভেঙে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। আমরা যেহেতু পজিশনাল ট্রেডে রাখছি না, সেহেতু 100 DMA ভেঙে গেলে আমরা সাধারণত ওই ট্রেড থেকে আমাদের বেরিয়ে আসাই ভালো, যেহেতু আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ট্রেডটা করতে যাই। আর যেটা আমরা পজিশনাল ট্রেড বা ইনভেস্টমেন্ট বলে থাকি, অর্থাৎ কিনা ইনভেস্টমেন্ট, যে কথাটা আমরা সবার মুখে শুনি যে আমরা ইনভেস্টমেন্ট আমি যেটুকু বুঝি বা আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যেটুকু আমার মনে হয়েছে, ইনভেস্টমেন্ট মিনিমাম 5 ইয়ার্স যদি কোনো স্টক আমার পোর্টফোলিওতে না থাকে, তাহলে সেটা ইনভেস্টমেন্ট হয় কিনা আমি জানি না।
অনেকে 1 বছর ধরে রেখে দিয়েছে, বলছে আমার ইনভেস্টমেন্ট ছিল, আমি এটা ভেঙে দিয়েছি। জানি না এটা কতটা সত্যি বা মিথ্যা, যে কে কিভাবে চিন্তা করে। তবে ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় কোনো স্টক কে, কোনো শেয়ার কে মিনিমাম তার পোর্টফোলিওতে মিনিমাম 5 ইয়ার্স এর জন্য জায়গা দেওয়া উচিত। আচ্ছা, এক্ষেত্রে আমাদের দেখুন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর জন্য মেন আমরা যে টেকনিক্যালের সাথে জোর দিই সেটা হচ্ছে সেই কোম্পানির ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল আমার পরবর্তী ক্লাসগুলোতে আসবে। তা সেক্ষেত্রে ফান্ডামেন্টালটার উপর বেস করে আমি যে স্টক গুলো চুজ করব, সেই স্টক গুলো ফান্ডামেন্টালের সাথে সাথে টেকনিক্যাল কি সাপোর্ট করছে, তার জন্য আমরা যদি মুভিং অ্যাভারেজটা প্লট করে থাকি, তাহলে সেক্ষেত্রে 100 এবং 200 ডিএমএ টা আমার ক্ষেত্রে মনে হয়েছে যথেষ্ট। যতক্ষণ 100 ডিএম এর উপরে আছে, 100 ডিএমএ যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা ওয়েট করব যদি কোম্পানির ফান্ডামেন্টালটা ভালো থাকে। এবং তখনই আমার পজিশন থেকে বেরিয়ে যাব। আমার কোনো একটা স্টক হয়তো নেওয়া আছে 5 বছরের চিন্তা ভাবনা করে, হয়তো 2-3 বছর পর সে প্রফিটে আছে, অথচ সে কিন্তু কোনো একটা নিউজ বা কোম্পানির কোনো রিপোর্টের জন্য খারাপ হয়েছে, এবং 200 ডিএমএ বা এসএমএ কে ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে আমি সাময়িকভাবে হলেও, যদি কোম্পানির ফান্ডামেন্টালটা আবার ভালো না হয়, তাহলে 200 ডিএমএ ভেঙে দিলে কিন্তু আমি সেক্ষেত্রে সেই স্টকটা থেকে বেরিয়ে যাব। এটা আমার বক্তব্য, মানে আমার চিন্তা ভাবনা। আপনারা আপনাদের মতন বুঝে কাজটা করবেন। আর ইন্টারডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করে থাকি, ইন্টারডের ক্ষেত্রে আমি 9 ডিএম ইএমএ এবং 13 ইএমএ এবং 22 ইএমএ, এই তিনটে এই ইএমএ কে নিয়ে, মুভিং অ্যাভারেজ কে নিয়ে আমি কাজ করে থাকি। আমি 9, 13 আর 22, এই তিনটে মুভিং অ্যাভারেজ নিয়ে আমি কাজ করে থাকি শর্ট টার্ম বেসিসে। এবং আমার টাইম পিরিয়ডটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারডের ক্ষেত্রে কাজ যেটা করে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট আমি কিভাবে চার্ট অ্যানালিসিস করি, পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমি সেটা ডিটেলস ডিসকাশন করব। আমি যে চার্টটা অ্যানালিসিস করি, প্রথমে 1 ডে বেসিস অ্যানালিসিস করে তারপরে 15 মিনিট এবং 5 মিনিটে কনভার্ট করে নিই। ম্যাক্সিমাম সময়টা আমার চার্টে 15 মিনিট দিয়ে আমি কাজটা করে থাকি। খুব দরকার পড়লে আমি 5 মিনিটে কনভার্ট করি। এবার আমরা এই শর্ট, মানে খুব কম টাইমের মধ্যে আপনাদেরকে যেটুকু চেষ্টা করলাম বোঝানো, আমি পরবর্তী ক্লাসগুলোতে মুভিং অ্যাভারেজের আরো কিছু কিছু জিনিস যেগুলো আছে সেগুলো ডিটেলসে আলোচনা করব। জাস্ট আজকে আরেকটা জিনিস যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আমরা কিভাবে প্লট করব কোনো চার্টে। ধরে নিন এখানে এটা একটা হিন্দুস্তান অ্যারোনটিক্স এর আছে ডেলি ক্যান্ডেল। এখানে আমরা কিভাবে মুভিং অ্যাভারেজ প্লট করব? আমরা প্রথম অবস্থায় মনে করি, যদি এটা আমি সুইং ট্রেডিং এর জন্য করি, ফার্স্ট আমি মুভিং অ্যাভারেজ নিয়ে নিচ্ছি। এখানে জাস্ট মুভিং অ্যাভারেজ লিখবো। মুভিং অ্যাভারেজ লিখলেই দেখুন এখানে মুভিং অ্যাভারেজ চলে এসেছে। আমি 4টে মুভিং অ্যাভারেজ নিয়ে নিলাম। এখানে ডিফল্ট সব 9 থাকে। ঠিক আছে, আমি পরপর চেঞ্জ করে দিচ্ছি যে কটা লাগবে। স্টাইলে গিয়ে স্টাইল চেঞ্জ করা যেতে পারে, কালার দিয়ে দেওয়া যেতে পারে, একটু মোটা করা যেতে পারে। ফিফটি, 100, 100। এখানে আমি 4টে মুভিং অ্যাভারেজ প্লট করলাম। এক্ষেত্রে একটু বলে রাখি, এটা ডেলি ক্যান্ডেল, ডেলি চার্ট প্যাটার্ন নেওয়া আছে, ডেলি ক্যান্ডেলের নেওয়া আছে। লালটা যেটা করা হয়েছে 20 ডিএমএ, তারপরে যেটা করা আছে 50 ডিএমএ, এবং এটা 100 ডিএমএ, এটা 200 ডিএমএ। এখন হিন্দুস্তান অ্যারোনটিক্স যে চার্টটা আলোচনা করা, মানে নিয়ে আমি খুলেছি, তার আগে এটা বলে রাখি, আমি আজকে যে ভিডিওটা আপলোড হচ্ছে, এই ভিডিওটাতে হিন্দুস্তান অ্যারোনটিক্স যেহেতু খোলা আছে, কালকে হয়তো এই স্টকটি, আমার মনে হচ্ছে যে ধরনের নিউজ বা অর্ডার পেয়েছে, তাতে হয়তো কালকে এই স্টকটি কিন্তু একটা গ্যাপ আপ খোলার সম্ভাবনা আছে। হিন্দুস্তান অ্যারোনটিক একটা বড় ধরনের অর্ডার পেয়েছে, আপনারা হয়তো নিউজটা পেয়ে গেছেন মার্কেটে। এর ইম্প্যাক্ট কিন্তু আগামী দিন, মানে 18ই জুন আমরা আশা করি দেখব।
হিন্দুস্তান অ্যারোনটিক। আমার তো মনে হচ্ছে কালকে 200 থেকে 300 পয়েন্ট আরো র্যালি আমরা পাবো হিন্দুস্তান অ্যারোনটিক্স এর মধ্যে, এমনকি এটা হয়তো একটা ভালো গ্যাপ আপের সাথেও খুলতে পারে। আচ্ছা, চলে আসি পয়েন্টে। এইখানে যে মুভিং অ্যাভারেজটা আমরা পাচ্ছি, এটা 20 ডিএমএ, 50 ডিএমএ এবং 100 ডিএমএ, 200 ডিএমএ। এক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের যখন আমরা সুইং ট্রেডিং করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই 20 ডিএমএ টা খুব একটা এসেনশিয়াল না। আমাকে স্টকটা, আরেকটা কথা আপনাদের বলে নিই, এই যে মুভিং অ্যাভারেজ গুলো আমি অ্যাভারেজ মানে মুভিং অ্যাভারেজ গুলো 20, 50, 100, আপনাদের এরকম কোনো ব্যাপার নেই যে 20, 50, 100 টানতে হবে। অনেক সময় দেখা যায় যে এক একটা স্টক এক একটা মুভিং অ্যাভারেজ কে ভালো রেসপেক্ট করে, অর্থাৎ কিনা কারোর ক্ষেত্রে হয়তো 50 জায়গায় 55 ডিএমএ এটা ভালো কাজ করছে, কারোর জায়গায় 100টা হতে পারে 110 কাজ করছে বা 90 কাজ করছে। সেটা আপনারা একটু পারমুটেশন কম্বিনেশন করে দেখে নেবেন, তাতে হয়তো ভালো রেজাল্ট। এখন দেখা যেতে পারে যে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স এখানে হয়তো এই 50 ডিএমএ হয়তো 55 ডিএমএ টা আরো ভালো কাজ করতে পারে। এটা আপনারা আপনাদের মতন করে বুঝে নেবেন। সব মুভিং এভারেজ সব স্টকের সাথেই যে একইভাবে কাজ করবে তা না, তবে ওভারঅল মোর অর লেস মোটামুটি একই থাকে। এই কটা ডিএমএ তে কাজ করলেই অসুবিধা কিছু নেই, কিন্তু আপনারা আপনাদের সুবিধার্থে স্টকের সাথে সিঙ্ক্রোনাইজ করার জন্য মুভিং এভারেজ গুলো আপনারা আপনাদের মতন অবশ্যই চেঞ্জ করে করে নিজেরা পারমুটেশন কম্বিনেশন করে দেখতে পারেন যে কোনটা বেশি ভালো শুট করছে। ঠিক আছে, আমার সুইং ট্রেডিং এর জন্য এই ক্ষেত্রে কিন্তু 20 ডিএম এটা খুব বেশি এসেনশিয়াল না। 4 তারিখ মার্কেটে এই 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 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এটা নিউজ বেস। এই ক্যান্ডেলের কোনো মূল্য এই চার্ট প্যাটার্নে নেই, এই কারণে সেদিন যেহেতু বিজেপি গভর্নমেন্ট বা এনডিএ সরকার, বিজেপি একা ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার একটা ইম্প্যাক্ট এখানে পড়েছিল, এটার কোনো ভ্যালু নেই। অর্থাৎ কিনা কত অব্দি পড়েছিল সেটাই দেখার দরকার। এই যে হিন্দুস্তান অ্যারোনটিক্স প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে 50 ডিএমএ কে কিন্তু সাপোর্ট করেছে। আপনারা দেখুন এখানে 50 ডিএমএ কে সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, আবার 50 ডিএমএ কে সাপোর্ট করেছে, উপরে গেছে, আবার এখানে 20 ডিএমএ কে একটু ব্রেক করেছে, 50 ডিএমএ অব্দিও আসতে হয়নি। অর্থাৎ কিনা অতীতে আমরা যতবারই দেখেছি 50 ডিএমএ তে যতবার এই স্টকটি এসছে ততবারই কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে উপরে গেছে। তাহলে এখানেও কিন্তু মার্কেট যেদিন ক্র্যাশ মতন হলো, সামান্য ক্র্যাশ, এটাকে ক্র্যাশ বলা যায় না, সামান্য ক্র্যাশ হলো, সেদিনও কিন্তু এই 50 ডিএমএ তে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এখন ঊর্ধ্বমুখী। হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান অ্যারোনটিক্স একটি ডিফেন্স সেক্টরের স্টক, এ ফিউচার আছে। আমাদের বিজেপি সরকার বা মোদি গভর্নমেন্ট কিন্তু আগে সরকার ফর্ম করার আগেও এই ডিফেন্স সেক্টরের আরো অনেকগুলো স্টক আছে, আমি আলোচনা করব অবশ্যই। সেই স্টক গুলো নিয়ে কিন্তু মানে সেই সেক্টর গুলো নিয়ে, ডিফেন্স সেক্টর নিয়ে কিন্তু অনেক পজিটিভ নিউজ আমাদের দিয়েছে, এবং যার বেসিসেই এই ডিফেন্স সেক্টরের স্টক গুলো কিন্তু খুব ভালো ভালো র্যালি দিচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, এটা আমরা সুইং এর জন্য নিচ্ছি। এই সুইং এ যদি এই 100 ডিএম এটাকে ক্রস করে নিচে চলে যেত, তাহলে সেক্ষেত্রে যদি আমার পজিশন নেওয়া থাকে আমি বেরিয়ে যাব, বা হুট করে যতক্ষণ এই 50 ডিএম এর উপরে না যাচ্ছে ততক্ষণ আমি আসবো না। আর একটা কি করতে পারি, যদি এই স্টকটা 50 ডিএমএ কে ভেঙে বেরিয়ে গেল, তাহলে আমি সাময়িকভাবে 50 ডিএমএ থেকে এই স্টকটা থেকে আমি সরে আসব। আর কি করব, 100 ডিএমএ, অর্থাৎ কিনা আমি একটু প্রিভিয়াস ঘেটে দেখবো যে 100 ডিএমএ তে স্টকটা সাপোর্ট নিয়েছে কিনা। প্রচুর অনেক ক্ষেত্রেই দেখা গেছে 100 ডিএমএ তো স্টকটা সাপোর্ট করে উপরে উঠেছে। যদি এরকম অপরচুনিটি পাওয়া যায় যে এই স্টকটি আবার এইটা ভেঙে 100 ডিএমএ তে চলে এসেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা রিএন্ট্রির জায়গা থাকবে। আশা করি আমি এইটুকুর মধ্যে আপনাদের কিছুটা বোঝাতে পারলাম। আমি আমার নেক্সট ভিডিওতে এই মুভিং অ্যাভারেজের বাকি পার্টটুকু আপনাদের কমপ্লিট করব। আশা করি আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে, বুঝতে পারলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নমস্কার।